শুরুতে শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণ কমলে সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে সপ্তদশ অমর দধিজির স্মৃতির শান্তি কামনা করে উপস্থিত সমস্ত সন্ন্যাসী দাদা দিদি, মার্গী ভাই বোন, সুধী দর্শক মন্ডলী এবং আমার এই মাইকের সত্য আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সমস্ত শ্রোতৃ মন্ডলীকে আমার আজকের প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরছি। বন্ধুগণ, আজ 30 এপ্রিল মানবতা বাঁচাও দিবস। এই মানবতা বাঁচাও দিবসে পশ্চিমবঙ্গের তৎকালীন সিপিএম শাসক 1982 সালের এই 30 এপ্রিলে এই বিজন সেতুতে তার হারমাত বাহিনী, গুন্ডা বাহিনী এক ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছিল। মানবতা সেই দিন এই বিজন সেতুর পক্ষে ভুলুণ্ঠিত হয়েছিল, ধর্ষিত হয়েছিল। সেদিন সিপিএমের হারমাত বাহিনী প্রকাশ্য দিবালোকে সকালবেলা এই 17 জন সন্ন্যাসীকে নৃশংসভাবে খুন করেছিল। আর তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ওই দিন বিকালবেলা বিমানবন্দরে সাংবাদিকরা যখন তাকে এই সকালবেলার ন্যাক্কারজনক নৃশংস হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া জানতে চাইলেন, জ্যোতিবাবু বললেন ও কিছু নয়, ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা। উনি তো মুখ্যমন্ত্রী, উনি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, উনি সমস্ত পশ্চিমবঙ্গবাসীর মুখ্যমন্ত্রী। উনি এখানে ধর্ম মত নির্বিশেষে ডান বাম সব পার্টির উনি মুখ্যমন্ত্রী। ওনার মধ্যে এত হিংসা কেন? উনি কি এত নির্মম, এত নির্দয়, এত নিষ্ঠুর, এত অমানবিক? শুধু তাই নয়, তারপর দিন সিপিএম এর রাজ্য সম্পাদক প্রমোদ দাশগুপ্ত বিবৃতি দিলেন, না, আনন্দমার্গীদের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে ওই জনগণ ওই হত্যাকাণ্ড, ওই হত্যালীলা ঘটিয়েছিল। এই সিপিএম সরকার বেঈমান তখন থেকেই করে এসছে। এই কসবার জনগণের কাছে বেঈমানি করেছে। তারা তাদের হারমাত বাহিনীকে দিয়ে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে দোষ চাপিয়ে দিয়েছে এই কসবার জনগণের উপর। আমি কসবার জনগণকে প্রশ্ন করতে চাই, আপনারা কি সকালবেলা পকেটে অ্যাসিড, বারুদ, পেট্রোল, রড, ছুরি, লাঠি নিয়ে প্রাতঃ ভ্রমণে যান, বাজার করতে যান? দেখুন কি ধরনের নৃশংসতা এরা, এত অমানবিক। এই অমানবিকতার বিচারের দাবিতে 3রা মে আনন্দমার্গের তরফ থেকে কেন্দ্রীয় বিচার বিভাগীয় তদন্ত কমিশনের দাবির উদ্দেশ্যে এবং সত্য ঘটনা কি ঘটেছিল, প্রকৃত ঘটনা কি হয়েছিল, এই সত্য উদ্ঘাটনের জন্য এই 3রা মে থেকেই শুরু করেছিল রাস্তার মোড়ে মোড়ে, বিভিন্ন রোডে পথসভার আয়োজন করেছিল। কিন্তু সিপিএম এর হারমাত বাহিনী, গুন্ডা বাহিনী, লেবেল বাহিনী আমাদের সন্ন্যাসীদের সেই পথসভা করতে দেননি, সেই সত্য উদ্ঘাটন করার সুযোগটুকু দেননি। তারা সন্ন্যাসীদের উপর নির্যাতন করেছিলেন, পাগড়ি খুলে নিয়েছিলেন, মাইক কেড়ে নিয়েছিলেন, সমস্ত কলকাতা ব্যাপী এই ঘটনা ঘটিয়েছিলেন। এরপর ধর্মতলার পাদদেশে, শহীদ মিনারের পাদদেশে আনন্দমার্গীদের তরফ থেকে
এক শোক সভার আয়োজন করা হয়েছিল। সেই শোক সভায় ওই দিন তার সিপিএমের হারমাত বাহিনী, লেটেল বাহিনী সেই শোক সভামঞ্চ ভেঙে দিয়েছিল, মাইক কেড়ে নিয়েছিল। সন্ন্যাসী দাদারা যখন গেলেন যে আপনারা দেখতে পাচ্ছেন না, পুলিশের কাছে গেলেন, আপনারা দেখতে পাচ্ছেন না, এই ধরনের কি করে এই ধরনের ঘটনা ঘটায়, প্রতিবাদ চাই, প্রতিকার চাই, আপনারা আমাদের সাহায্য করুন। প্রতিদানে পুলিশ কি দিয়েছিলেন জানি না, কোন মুখ্যমন্ত্রী হোক বা বামফ্রন্টের সন্ন্যাসী বা নেতা যাই হোক, তার অঙ্গুলি হেলনে ওই দিন কিন্তু পুলিশ জবাব দিয়েছিল আনন্দমার্গীদেরকে, সন্ন্যাসীদেরকে লাঠি পেটা করে, লাঠি চার্জ করে। শুধু এখানেই নয়, তারা সন্ন্যাসী দিদিদেরকেও ছাড়েনি, তাদেরকেও লাঠি পেটা লাঠি চার্জ করেছিল। জনগণ, সামনে যত জনগণ ছিলেন, পাবলিক ছিলেন, সবাই গর্জে উঠলেন, কি হচ্ছে? 30 এপ্রিল আপনারা কোথায় ছিলেন? ওই দিন আপনারা কোথায় ছিলেন? পুলিশের নাকের ডগায় কসবায় থানা ছিল, ঢিল ঝোড়া দূরত্বে থানা, কই সেদিন তো আপনাদের আমরা দেখতে পাইনি। আজকে তাহলে এই শোক সভায় আপনারা এই ধরনের নির্মম অত্যাচার করলেন, এত অমানবিক আপনারা। তার জবাব পুলিশ কিভাবে দিয়েছিলেন? সেই দিন তার জবাব পুলিশ সমস্ত ওইখানকার জনগণকে লাঠি চার্জ এবং ঘোর সভার ছুটিয়ে সেই সভা তো লণ্ডভণ্ড করেছিলেন এবং জনতাকেও ছত্রভঙ্গ করে শেষ করে দিয়েছিলেন। এই হচ্ছে অমানবিক সিপিএম সরকার। সেই ঘটনা দেখার পর কলকাতার সমস্ত বুদ্ধিজীবী, সাহিত্যিক, শিল্পী মহল ডাক দিলেন যে আগামী 25শে বৈশাখ হবে অনুশোচনার 25শে বৈশাখ, প্রায়শ্চিত্তের 25শে বৈশাখ। সেই ডাকে সাড়া দিয়ে সমস্ত বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক আমাদের এই পার্কের সমস্ত সবাই জমায়েত, দেশপ্রিয় পার্কে সবাই জমায়েত হয়ে এই বিজন সেতুর মঞ্চে তারা শোক সভা করবেন, এই আশা রাখে জমায়েত হয়েছিলেন এবং তারা শোক মিছিল নিয়েও এগিয়ে আসছিলেন। কিন্তু যে পুলিশ ঢিল ছোড়া দূরত্বে 1.5 ঘন্টা ধরে হত্যালীলায় চলেছিল, সেই অপরাধী, একজন অপরাধীকেও যারা ধরতে পারেননি, পুলিশের মনোভ হয়নি ধরার, কিন্তু তারা আইনের আস্ফালন দেখিয়ে ওই দিন এখানে তাদের সেই যে সভা শোক মিছিল আসছিল সেটাকে আসতে দেননি, পৌঁছতেই পারেনি এখানে, নাকি 144 ধারা জারি করেছেন, আসা যাবে না, মাইক বাজতে দেননি। ওই মিছিলে নেতৃত্বে ছিলেন, পুরোভাগে ছিলেন তখনকার স্বনামধন্য লেখিকা মৈত্রেয়ী দেবী, অন্নদা শঙ্কর রায়, শৈবাল দত্ত, সোমেন বসু, ডক্টর প্রতুল গুপ্ত, বিনয় দাশগুপ্ত এবং স্বনামধন্য অধ্যাপক নির্মল ভট্টাচার্য প্রমুখ। এছাড়াও 4 শতাধিক বুদ্ধিজীবী মানুষেরা, তাদের এই যে বুদ্ধিজীবীদের, শিল্পী, সাহিত্যিকদের মিছিল দেখে তৎকালীন রাজ্য সম্পাদক প্রমোদ দাশগুপ্ত ব্যঙ্গ করে বললেন, বুদ্ধিজীবীদের এই মিছিলকে দেখে ব্যঙ্গ করে বললেন, আমাদের দুঃখ এবং লজ্জা হয় যখন দেখি এই বুদ্ধিজীবীদের আনন্দমার্গীদের জন্য বুদ্ধিজীবীদের শোক উতলে পড়ে। দেখুন কত বড় নিষ্ঠুর এরা, কত বড় স্বৈরাচারী, বুদ্ধিজীবীদের কণ্ঠ রোধ করতে কসুর করেনি। যখন দেখলেন বুদ্ধিজীবীদেরকে তারা দমিয়ে দিতে পেরেছেন, তারপরে এরা আবার বড় একটা আন্দোলন সংগঠিত করলেন, সমূলে আনন্দ মার্গকে উৎপাদিত করার জন্য। ওনারা এই সামনের কসবার তিলজলার যে চিত্তরঞ্জন হাই স্কুল, সেই হাই স্কুলে 13 জুলাই এক জনসভা করেছিলেন। সেই জনসভার প্রধান বক্তা ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তারা নতুন আর একটা
গুজব রটনা ছড়ালেন আনন্দমার্গীদের। তারা বললেন এই আনন্দমার্গীরা বিদেশি, এই আনন্দমার্গীরা ভারত বিদ্বেষী, এই আনন্দমার্গীরা বিদেশের চর, এই আনন্দমার্গীরা সাম্প্রদায়িক, এই আনন্দমার্গীরা সন্ত্রাসবাদী। শুধু তাই নয়, এখানেই থেমে থাকলেন না, তারা মুসলমানদের সাথে আনন্দমার্গের সাথে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয় সেই উদ্দেশ্য কুমতলবেও তারা বললেন এই আনন্দমার্গীরা মুসলমানদের শত্রু। শুধু এখানেই শেষ নয় বন্ধু, বুদ্ধদেব ভট্টাচার্য ওই সময় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ছিলেন। তার দপ্তর থেকে আপনার আমার জনগণের পয়সার ট্যাক্সের পয়সা খরচ করে সেই দপ্তর থেকে দুটো পুস্তিকা বার করেছিলেন আনন্দমার্গের এগেনস্টে। একটা ছিল আনন্দমার্গ ভায়োলেন্স ইজ দ্য কি, আর একটা ছিল আনন্দমার্গের কার্যকলাপের সন্ত্রাস ও হিংসার ইতিহাস। এই হচ্ছে তাদের ক্যারেক্টার, কমিউনিস্টদের ক্যারেক্টার। এই ঘটনার পর আনন্দমার্গের উপর যখন এই ধরনের নৃশংসতা ওরা শুরু করেছিল, আনন্দমার্গের তরফ থেকে এর প্রতিকার হওয়া চাই, প্রতিবাদ হওয়া চাই। তার জন্য সারা ভারতবর্ষ ব্যাপী, পশ্চিমবঙ্গে করতে দিচ্ছিল না কিছুই, আমাদের কোন প্রতিকার আমরা করতে পারছিলাম না। সারা ভারতবর্ষ জুড়ে, সারা বিশ্ব জুড়ে এর সিপিএম এর এই নৃশংসতা, এই অত্যাচার, এই স্বৈরাচারীর বিরুদ্ধে আনন্দমার্গ বিভিন্ন জায়গায় সভা করা শুরু করলেন। আনন্দমার্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী আনন্দমূর্তিজি ওরফে প্রভাত রঞ্জন সরকার, উনি ভারতবর্ষী তো বটেন এবং একজন খাঁটি বাঙালি। তার পৈতৃক ভিটে বাড়ি এই বর্ধমান ডিস্ট্রিক্টের শক্তিগড়ের পাশে বামুনপাড়া গ্রামে। উনি চেয়েছিলেন এক বিশ্বৈক্যতাবাদী সংগঠন গড়েছিলেন, বিশ্বের প্রতিটি মানুষ যাতে সুখে শান্তিতে থাকে এই কার্যকলাপ করতে চেয়েছিলেন। অন্যদিকে দেখুন কার্ল মার্কস, মার্ক্সবাদী সিপিএম, এই যে কার্ল মার্কস উনি কিন্তু ভারতে জন্মগ্রহণ করেননি, এমনকি ভারতের কার্যকলাপকে কোনদিন ভালো চোখে উনি দেখেননি। লেনিন, স্টালিন, মাও সেতুং, হো চি মিন কেউ ওরা কিন্তু ভারতবাসী নয়। অতএব বিদেশের চর যদি হয়ে থাকে, এই সিপিএম কমিউনিস্টরা ছিল সবচেয়ে বড় শত্রু ভারতের, ভারতের সন্ত্রাসবাদী এরাই। শুধু এখানে নয়, আপনারা ভালো করে শুনে জানবেন, সবাই জানেন, বাঙালি মাত্রই জানে, বাঙালির যে নেতা, সংগ্রামী নেতা, ভারতবর্ষ স্বাধীন করার নেতা মাননীয় সুভাষ চন্দ্র বসু, ওনাকে তারা কি অপবাদ দিয়েছিল? এই সিপিএম অপবাদ দিয়েছিল এই নেতাজি হচ্ছে তোজোর কুকুর। বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে মিথ্যা অপবাদ দিয়েছিলেন, বলেছিলেন এই রবীন্দ্রনাথ ঠাকুর বুর্জুয়া কবি। আর ভারত এবং চীনের যখন যুদ্ধ হচ্ছিল, এই সিপিএম লাল সন্ত্রাসীরা, লাল ঝান্ডাধারীরা চীনের দাবিদারি করেছিল। এরা যদি শত্রু না হয় ভারতের, কারা শত্রু? আজকেও সেই শত্রু, আজকেও সেই বেইমানি, আজকেও সেই অন্যায় অত্যাচার করে যাচ্ছে এই বাংলার বুকে এই সিপিএম এরা। আজকে আর করতে পারছেন, আজকে রামলীলা ময়দান দিল্লির, সেখানে যখন ওই প্রতিকার সভা করা হয়েছিল, সেই সভায় এই শত্রুদের মুখে ছাই দিয়ে তৎকালীন মুসলিম সম্প্রদায়ের প্রধান, কেরালা কোনো অত্যাচার করে না, ওখানে আজর হেরে গেলে আর ভারতবর্ষে কোথাও নেই, প্রধান ইমাম বুখারী, উনি ওই সভায় মঞ্চে দাঁড়িয়ে দায়িত্বহীন কণ্ঠে আনন্দমার্গের কার্যকলাপের ভূয়সী প্রশংসা করেছিলেন এবং উনি ঘোষণা করেছিলেন যে আনন্দমার্গের কেন্দ্রীয় বিচার বিভাগীয় এই যে তদন্ত কমিশন যে এরা দাবি করেছে, এটার উনি পূর্ণ সমর্থন করেছিলেন। এই দাবিকে আরো সমর্থন জানিয়েছিলেন জর্জ ফার্নান্ডেজ, চরণ সিং, পিলু মোদী, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শঙ্কর প্রসাদ মিত্র, স্বনামধন্য প্রখ্যাত আইনবিদ রাম জেঠমালানি, নাগপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি
আর.এস. চৌহান, অল ইন্ডিয়া ফ্রিডম ফেডারেশনের সেক্রেটারি এন.এস. চৌহান প্রভৃতি ছাড়াও আরো শতাধিক বুদ্ধিজীবী এবং রাজনৈতিক নেতৃত্ব আনন্দমার্গের এইটাকে সমর্থন করেছিলেন। সিপিএম বন্ধুদের আমি জানিয়ে যাই, আপনার যে ধরনের আনন্দমার্গের বিরোধিতা করেছিলেন, জ্যোতি বসু টের পেয়েছিল তখন। এখনকার নতুন বন্ধুরা আপনারা জানবেন না, আপনারা একটু আপনাদের ইতিহাসটা ঘেটে দেখবেন। জ্যোতি বসু যখন বিদেশে গেছিল, সেখানেই সেই জ্যোতি বসুকে কালো হাত দেখানো হয়েছিল, কালো পতাকা দেখানো হয়েছিল। সেই দিন জ্যোতি বসু চিনেছিল যে আনন্দমার্গীদের হাত কত লম্বা। আর আনন্দমার্গীর সন্ত্রাসবাদী সিপিএমের লাল সন্ত্রাসের ইতিহাস 34 বছরে প্রতিটা একটা গাধাও জানে, ঘোড়াও জানে কি ধরনের আপনারা সন্ত্রাস করে গেছেন। আপনারা পানতলা ধানতলা, বিরাটি, সাইবারের হত্যাকাণ্ড, মরিচচাপি সব ভুলে গেছেন। তাই অনুরোধ করব, সমস্ত এখন যারা নেতা নেত্রীরা গজিয়ে উঠেছেন, আপনারা আপনাদের ইতিহাস তো একটু পেছন থেকে দেখুন। আর হাল আমলের ওদের বেইমানির এতদিন পরেও, শূন্য হওয়ার পরেও এবার তো মুরদ হয়নি যে নিজের ক্ষমতায় দাঁড়াবো। আইএসএফ কে অবলম্বন করে এরা আবার ভোটে দাঁড়িয়েছে, কেন জানে ওরা তো শূন্যই থাকবে। আর সবচেয়ে বেইমানি করেছে, আপনারা সবাই জানেন, এই যে আর্জিকর ঘটনা, অভয়াকাণ্ড, অভয়ার মাকে দেখেছেন চেহারাখানা, আলু থালু কেশ, শোকাকুলা, হাতে শাখা, একদম এও স্ত্রী যার হাতে দুই হাতে শাখা পলা থাকা দরকার, এক হাতে শাখা পলা নেই। কেন? উনি বিচার চাইতে গিয়েছিলেন অভয়ার, তার প্রতিদানে ওই শাখা পলাও ভেঙে গেছে। তার প্রতিবাদ স্বরূপ উনি দাঁড়িয়েছিলেন সিপিএম এর টিকিটে না দাঁড়িয়ে। সিপিএম আশা করেছিল যে সিপিএম এর টিকিটে উনি দাঁড়াবেন, কিন্তু উনি দেখলেন যে সিপিএম এর টিকিটে দাঁড়ালে কি হবে, এরা তো ব্যবসায়ী, এরা তো ধান্দাবাজ। উনি বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন। সিপিএম সব জায়গায় বলে বেড়াচ্ছে কি, এই নেতা যারা নেতৃত্বে আছেন তারা বলছেন যে এই অভয়ার মা, সিপিএম যদি ওই দিন ডেড বডিকে রুখে না দাঁড়াতো, তাহলে এই অভয়ার মা কোনদিন জানতে পারতো না এই অভয়া ধর্ষিতা হয়ে খুন হয়েছে। এটা আমরাই প্রথম প্রকাশ করেছি। এই কথা ওনারা বলে বেড়াচ্ছেন। আর বলে বেড়াচ্ছেন আজকে যে অভয়ার প্রতি বিচারের দাবিতে সারা আকাশ বাতাল, সারা বিশ্ব মুখরিত হয়েছে, সেটা আমাদের ক্রেডিট, সিপিএম এর ক্রেডিট। বন্ধু, তাই যদি আপনাদের ক্রেডিট হয়, তাহলে আপনারা অভয়ার সুষ্ঠু বিচারের জন্য ক্যান্ডিডেটটা উইথড্র করে নেওয়া উচিত ছিল। কলতন দাশগুপ্তকে দেওয়া উচিত হয়নি। আমি বলে যাচ্ছি এই মঞ্চে দাঁড়িয়ে, যদি 3 দিন পরে ভোটের রেজাল্ট আমরা পাবো, যদি দেখি যে অভয়ার মা এই বিচার জনগণের কাছে উনি গিয়েছিলেন, সেই জন্য ইলেকশনে দাঁড়িয়েছিলেন, বিচারে উনি যদি হেরে যান, তাহলে তার জন্য দায়ী থাকবে এই কমিউনিস্টরা, এই সিপিএম নেতৃত্ব দায়ী থাকবেন। আর পানিহাটির যত মা বোনেরা আছে সবাই তাকে ধিক্কার জানাবে, সবাই তাকে অভিশাপ দেবে। শুধু তাই নয়, বাংলার এবং প্রবাসী যত বাঙালি আছেন, শুভবুদ্ধি সম্পন্ন বাঙালি মা বোনেরা সবাই এই সিপিএম কে কোনোদিন ক্ষমা করবেন না। সিপিএম নিপাত যাক, কমিউনিস্ট নিপাত যাক, কমিউনিজম নিপাত যাক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।